দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ঢালাও মামলা ও গ্রেপ্তারে সুষ্ঠু বিচার নিয়ে সংশয় আইনজীবীদের, বঞ্চিত হতে পারেন ক্ষতিগ্রস্তরা। সচিবালয়ে নাশকতা মামলার আসামি 426 জন আনসার, গ্রেপ্তার করার পর 375 জন কারাগারে। বৃষ্টি না হয় 24 ঘন্টাতে দেশের 11 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, মৃতের সংখ্যা বেড়ে 23 জন। 21 ঘন্টা পর নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক লুটপাটের অভিযোগ। এবার পুরো আয়োজন। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ঢালাওভাবে হত্যা মামলা দায়ের এবং আসামি গ্রেপ্তারের ফলে এসব ঘটনার সুষ্ঠু বিচার হওয়া নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, সুপরিকল্পিতভাবেই মামলা দায়ের এবং তথ্য প্রমাণ প্রস্তুত করে ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শিশুসহ অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনার পর একের পর এক মামলা দায়ের করা হচ্ছে, আসামিদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অন্তত 56টি মামলা দায়েরের তথ্য রয়েছে। এর মধ্যে 46টি হত্যা মামলা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে 7টি, ছাত্র ও জনতার উপর গুলির 1টি সহ অন্যান্য মামলা রয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার পরিবারের সদস্য, তার জোটের শরিক দলের নেতা, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও জাতীয় দলের ক্রিকেটারকে আসামি করা হয়েছে। আইনজীবীরা বলছেন, ঢালাওভাবে হত্যা মামলা দায়ের না করে যার যে ধরনের অপরাধ তার বিরুদ্ধে সেই প্রকৃতির মামলা হতে পারে। অনেক ব্যক্তি নির্দিষ্টভাবে এই ঘটনাগুলোর সাথে জড়িত আছে, আবার আরো অনেকে আছেন যারা অন্যায় করেছেন, বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, বেআইনিভাবে আটক করেছেন কাউকে, কিন্তু হয়তো হত্যা করেন নাই। তো এই যে আমরা হত্যা মামলায় অনেকজনকে যে জড়িয়ে ফেলা হচ্ছে এবং একই ধরনের মামলা অনেক জায়গায় হচ্ছে, বিচার যদি সঠিকভাবে না চাওয়া হয় তাহলে যারা ভুক্তভোগী, যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্যই তো সবচেয়ে বড় বিপদ হবে যদি তারা শেষ পর্যন্ত বিচার না পান। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, কেবল তাদেরই সঠিক পদক্ষেপের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ বা অন্য কাউকে হত্যা মামলার আসামি করা যৌক্তিক নয়। সরকার যদি হস্তক্ষেপ করে এবং এই মামলাগুলো কিভাবে রুজু করা হবে সেই ব্যাপারে যদি তারা আইনি সহায়তা দেন ভুক্তভোগী পরিবারদেরকে, সবগুলো কিন্তু সঠিকভাবে করা হচ্ছে না, মনে হচ্ছে সেগুলোতে সমস্যা হয়ে যেতে পারে ভবিষ্যতে। এই জন্য তারা যদি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় বিচার চাওয়ার ক্ষেত্রে, মনে হয় তাদের জন্য অনেক বেশি উপকার করা হবে। গত 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত অপরাধে গণহত্যার বিচারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁর রিমান্ড আবেদন মঞ্জুর করে। একই মামলায় 71 টেলিভিশন থেকে অব্যাহতি পাওয়া সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। এই 3 জনই আদাবর থানার হত্যা মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট আদাবর থানার রিং রোড এলাকায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা গুলি চালায়। এতে রুবিল নামে একজন গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান। সচিবালয়ে নাশকতার মামলায় 375 জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দিয়েছেন। রাজধানীর বিভিন্ন থানায় মোট 426 জন আনসারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে কয়েকদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তারা সচিবালয় ঘেরাও করে রাখে এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
সচিবালয়ে গিয়ে আনসার সদস্যদের সকলকে জিম্মি করে দাবি আদায়ে নিরুৎসাহিত করেন। এরপরও রাত পর্যন্ত সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন তারা। এক পর্যায়ে ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে ডেকে আনেন। এতে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীদের চাপের মুখে আনসাররা পালাতে বাধ্য হন। সেনাবাহিনী ও শিক্ষার্থীদের হাতে আটক হন অনেকে। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। সচিবালয়ে নাশকতার অভিযোগে সোমবার রাজধানীর বিভিন্ন থানায় মোট 426 জন আনসারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে তাদের তোলা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। সেই আনসাররা ঢাকা এসে সচিবালয়ে এসে সমবেত হয়েছে। এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকায়দায় ফেলে তারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, গত এক সপ্তাহ থেকে আনসার সদস্যদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। রবিবার রাতে শিক্ষার্থীরা তাদের উপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ যে মামলা করেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ মলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 40 জন প্রাথমিক চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে 39 জন শিক্ষার্থী ও 1 জন আনসার সদস্য। পরে হাসপাতালে ভর্তি হয় 3 জন। 2 জন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদের অস্ত্রোপচার করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 11 জেলায় বন্যায় এ পর্যন্ত মারা গেছে 23 জন। পূর্বাঞ্চলে গত 24 ঘন্টাতে বৃষ্টি না হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে মৌলভীবাজার ও হবিগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে নেমে এসেছে। পানির ভিতরে আছে। আপনারা যদি আমাদের দিকে একটু খেয়াল করবেন। কুমিল্লার 14 উপজেলাতেই ছোবল দিয়েছে বন্যা। স্মরণকালের ভয়াবহতার শিকার হয়েছে কুমিল্লাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং, লাঙ্গলকোট, 14 গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 250 গ্রাম। ডুবেছে দেবিদ্বারও। এদিকে লাকসাম, মনোহরগঞ্জ ও তিতাস উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। খাট, চাল, ডাল ছিল সবই তো পানির তলে। যতক্ষণ পর্যন্ত আমাদের গোমতী নদীর পানিটা না কমবে ততক্ষণ পর্যন্ত আমরা বিপদগ্রস্তের মধ্যে আমরা আতঙ্কের মধ্যে থাকবো। তীব্র পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রেগুলেটরে 23টি গেট দিয়েই প্রচুর পানি নেমেছে। টানা বৃষ্টি ও অতিরিক্ত পানির চাপে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। নোয়াখালীর পানি নেমে আসায় নতুন করে তলিয়েছে লক্ষ্মীপুর পৌরসভার শাহাপুর, বাগবাড়ি, মজুপুর, বাঞ্চানগর সহ 23টি ওয়ার্ড। পানিবন্দী হয়েছে জেলার রামগতি, কমলনগর, রায়পুর উপজেলার অন্তত 5 লাখ মানুষ। আমরা আজকে 15 দিন থেকে পানি আসতেছে। রাস্তায় পানি, আমরা ঘরে ঢুকতে পারি না। একদম নাজেহাল অবস্থা। এরা খাওয়া দাওয়া, ফসল পায়খানা ধরেন কেউ ঘরের ভিতরে করা লাগতেছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় 5 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্লাবিত হওয়ার কারণে সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক পোর্ট, এটা যদি এরকম হয় তাহলে আমাদের সাধারণ যাত্রীদের খুব কষ্ট হয়। ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যার কারণে সড়ক ও রেলপথে আমদানি রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহনে ধীর গতিতে, নৌপথে কন্টেইনার পরিবহনের সুযোগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাস্তাঘাট থেকে নামতে শুরু করেছে পানি। বেশিরভাগ ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা কবলিতরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। যদি ভারী বৃষ্টি না হয় তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার দুপুরে ব্রিফিংয়ে উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া আরও জানিয়েছেন, গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
এবং ফেনী এই দুটো এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই, আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। এদিকে বন্যা দুর্গতদের জন্য টানা 5ম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে সহযোগিতা করছেন শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সামিল হয়ে কেউ দিচ্ছেন জামাকাপড়, কেউ বোতলজাত পানি ও খাবার স্যালাইন, কেউ দিচ্ছেন মুড়ি চিরা, বিস্কুট, আবার কেউ খেজুরসহ বিভিন্ন শুকনো খাবার। স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় জমা করেন। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের মাঝে ছোট শিশু কিশোরদেরও সাহায্যের হাত বাড়াতে দেখা গেছে। টিএসসিতে নগদ অর্থের সাথে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিতে দেখা যায় তাদের। আমি ব্যাংক আমার জমানো টাকা দিয়েছে, আমার আম্মু আমাকে টিফিনের টাকা দিত, আমি সেটা খাইতাম না, সেটা আমি ব্যাংকে জমিয়ে রাখতাম। বন্যার্তদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল, এর জন্য আমি তাদের সাহায্যের জন্য এদিকে এসেছি। বন্যার্তদের সাহায্য করতে এসেছি আর মেডিসিন, স্যালাইন এগুলো নিয়ে এসেছি। বন্যা পরিস্থিতি দেখে শিশুরা নিজ উদ্যোগে তাদের জমানো টাকা, জন্মদিনের উপহারগুলো উৎসর্গ করছেন বন্যার্তদের জন্য। শিশুদের এমন কর্মস্পৃহা দেখে বড়দেরও শেখার আছে বলে মনে করছেন অভিভাবকরা। তাদের ব্যাংকগুলো বের করে তাদের নতুন জামা কাপড় এবং ব্যবহারিক জামা কাপড় সেগুলো গুছগাছ করে আগে থেকে রেডি করে রাখছেন, দিয়ে গেলাম। বাচ্চারা খুব আনন্দিত। ছোট ছোট বাচ্চাদের দেখে আমরা আরও বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং আমি বিশ্বাস রাখি ওদের হাত ধরে আমাদের স্বপ্নের সেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে। ওর ব্যাংকের জমানো ওর আম্মুর টাকা যেটা দিছিল টিফিনে, এটা নিয়ে এখানে দান করতে আসছি। ওর থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। ত্রাণ সংগ্রহ ও প্যাকেজিংয়ের পর তা বন্যা কবলিত এলাকায় পৌঁছাতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন সংস্থা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা 21 ঘন্টা পর সোমবার সন্ধ্যা 7টার দিকে নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে কারখানায় লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কারখানার ভেতরের মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। আমার বাবার পাইনি, ভোরবেলা পাইছি, সারা রাত এনে রয়েছি আমি, আমার বাবার আমি পাই নাই। 8টা বাজে আইসে কাজ করতে, পাওয়া যাইতেছে না। আমি চাই আমার ছেলেরে। 21 ঘন্টা পর নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও থামছে না স্বজনদের আহাজারি। তাদের দাবি, রবিবার সকালে কাজে এসে ভেতরেই আটকা পড়েছে তাদের স্বজন। অনেক খুঁজে পাইতেছি না, আমার ছেলের ফেরত পাইতে চাই। আমার ছোট ভাই কালকে রাত 8টা বাজে এ জায়গায় ঘুরা দেখার লেগে আইছিল, আজ থেকে আমার ভাই এখনো ফেরত যায় নাই। কি আমার ভাইকে পাইতেছি না, অনেক খোঁজাখুঁজি করছি, কালকে রাত্রি থেকে কোনো জায়গায় পাইতেছি না। সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের একটি তালিকা করতে দেখা যায়। সেখানে 174 জনের নাম উল্লেখ রয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার দাবি, নিখোঁজদের কোনো তালিকা হয়নি। আমার এই ব্যাপারে কোনো তথ্য জানা নেই। আপনারা যদি এইভাবে কাউকে লিখতে দেখে থাকেন তাহলে তাকে প্রশ্ন করতে পারেন। এখন কোনো ভিকটিম লিস্টের দিকে আমাদের নজর নেই। এটা দায়িত্ব, আমি আবারও বলছি, এটা দায়িত্ব লোকাল প্রশাসন এবং পুলিশ বাহিনীর। কারখানায় কর্মরত প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত 10টার দিকে কারখানায় লুট করতে ঢুকে একদল দুর্বৃত্ত। এক পর্যায়ে লুটের মালামাল নিয়ে তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ শুরু হলে কারখানায় আগুন ধরিয়ে দেয় তারা। মিনিমাম 1000-1200 লোক ঢুইকা লুটপাট শুরু করছে এবং ভিতরে দুইটা গ্রুপের মধ্যে লুটপাট নিয়ে অনেক মারামারি হয়েছে, অনেকের মধ্যে কুপাক গুজ হয়েছে। তো দেখা গেছে লাস্ট পর্যায়ে রাইতে আনুমানিক 10টার দিকে ওরা লুটপাট করার পরে আগুন ধরে দিল। তখন এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু অনেক লোক ছিল আর সবাই কিন্তু লুটপাটকারীরাই ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও ভবনগুলোর ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ না থাকায় খানিকটা হতাশ তিনি। সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেছেন। তিনি জানান, আশা প্রকাশ করেন দ্রুত সময়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেবে
অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া ক্রিমিনাল অফেন্স বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফেরত আনতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি। সোমবার রাজধানীর গুলশানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি প্রতিনিধি দল বৈঠক করে। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকারে আসার ব্যাপারে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব তা জানতে চায় যুক্তরাজ্য। এছাড়া ব্যবসা বাণিজ্য সহ সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা আলোচনায় গুরুত্ব পেয়েছে। যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার জন্মাষ্টমীতে দেশের বন্যার্তদের জন্য প্রার্থনাও করা হয়। ধর্মীয় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা। সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ, এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার বিকেলে রাজধানীর পলাশীর মোড় থেকে বের হয় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল। ঢাকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত এতে অংশ নেন। দেশের মানুষের মঙ্গল কামনা ও বানবাসীদের জন্য প্রার্থনা করেন তারা। খুবই মজা হয়, এখানে অনেক ধরনের মিছিল যায়, আমরা সবসময় দেখি, অনেক ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের মধ্যে আমাদের একটাই কথা, যাতে পরিবেশে শান্তি সৃষ্টি হয় আর দেশবাসী সবার ভালো হোক। এই যে বন্যায় মানুষের দুর্গত অবস্থা সেটা দূর হোক। আমাদের একটাই প্রত্যাশা যে সামনে দেশের খুব ভালো একটা পরিস্থিতি দ্বারা। পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার কখনো বিচার হয়নি। আমাদের উপর একটা হামলারও বিচার হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকের এই আয়োজনে দাঁড়িয়ে দুই স্থপতির কাছে অন্তত বলবো, বিচারের সংস্কৃতিটা প্রতিষ্ঠা করতে হবে। মিছিলে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশে সবাই মিলে সব অপসংস্কৃতি রুখে দেওয়া হবে। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে। আমরা যে যার মতো ধর্ম পালন করব, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব। যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। রাজনৈতিক ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছিল। এই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের ভেতর দিয়ে মিছিলটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বক্তব্যে তিনি আহ্বান জানান। সংবিধানের সকল নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়ে উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হিন্দু ধর্মের নেতারা। সরকারি অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টাও সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এক বাণীতে তিনি বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য করা হয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 10 আগস্ট অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে যান। নতুন উপাচার্য নিয়াজ আহমেদ সবশেষ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনে পড়া নিয়াজ আহমেদ খান
1996 সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকার কারণে কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন শেখ হাসিনা। এতে বঞ্চনার শিকার হন নাগরিকরা, ক্ষুণ্ণ হয় ভোটাধিকার, ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এর বিস্ফোরণ ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। শেখ হাসিনার জন্ম 1947 সালে। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করা হয়। শেখ হাসিনা ও শেখ রেহানা তখন জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। কয়েক বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালে দেশে ফিরেই আওয়ামী লীগের সভাপতি হন বঙ্গবন্ধু কন্যা। 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের পর 1991-এর সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তিনি, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে তার দল অপ্রত্যাশিতভাবে হেরে যায়। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2001 সালে ক্ষমতায় আসে বিএনপি। 2009 সালের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। আবারও প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তখন থেকে ক্ষমতা কুক্ষিগত করতে থাকেন তিনি। দমনপীড়ন চালান বিরোধীদের ওপর। অভিযোগ ওঠে গুম খুনের। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার অনুপস্থিতি দেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে বাধা হয়ে দাঁড়ায়। অথচ বিরোধী দলে থাকাকালে তিনি এ ব্যবস্থার দাবি জানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগ সরকার। তাকে কারাদণ্ডও দেয়া হয়। ধীরে ধীরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালু করেন শেখ হাসিনা। বাধাগ্রস্ত হয় রাজনৈতিক, নাগরিক ও মত প্রকাশের স্বাধীনতা। বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ ও যুবলীগ। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও ছাত্র রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় দলীয় আধিপত্য। একই ধারা চালু হয় ব্যাংক, বিমা ও আর্থিক খাতে। এসব প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে সামষ্টিক অর্থনীতি। মূল্যস্ফীতির চাপে পড়ে গোটা জাতি। এই অবস্থায় ফুঁসতে থাকে মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সৃষ্টি হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ক্ষমতায় টিকে থাকতে অতিরিক্ত বল প্রয়োগ করেন শেখ হাসিনা। এতে ব্যাপক রক্তপাত ঘটে, প্রাণ হারান কয়েকশো ছাত্র জনতা। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই ভারতে পালিয়ে যান তিনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের বার্তা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরাও রয়েছে। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়ায় আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীর গুলিতে 23 জন নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস, ট্রাক ও গাড়ি থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর তাদের হত্যা করা হয়। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হচ্ছে, মুসাখাইল জেলায় রাতভর এসব হত্যাকাণ্ড চালানো হয়। নিহতরা সবাই পাঞ্জাবের বাসিন্দা। ঘটনাস্থল থেকে পালানোর আগে অন্তত 10টি যানবাহন পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের উত্তর পূর্ব এবং দক্ষিণ অঞ্চলের রুশ হামলায় 4 জন প্রাণ হারিয়েছেন। এসব হামলায় অন্তত 37 জন আহত হয়েছে। চেরনহিনিভ, সুমি, খার্কিভ ও দোনেস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরে রুশ হামলার পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মী নিখোঁজ এবং আরও 2 সংবাদকর্মী আহত হয়েছে। ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোদে অন্তত 5 জন নিহত হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিলেও জরিমানার কবলে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সাকিব বল করতে গেলে রিজওয়ান সরে যান। এ সময় তার মাথার উপর দিয়ে উইকেট কিপারের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। এতে আইসিসির আচরণবিধির লেভেল 1-এর অপরাধ করেন তিনি। সাকিব অবশ্য অপরাধ স্বীকার করে নেয় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তাকে ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। এছাড়াও স্লো ওভারেটের কারণে 3 পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। একই কারণে জরিমানার কবলে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও, সাথে 6 পয়েন্ট হারিয়েছে তারা। ছাত্র আন্দোলনে নীরব থাকায় ভক্ত সমর্থকদের তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। সরকার পতনের পর একটি হত্যা মামলায় আসামিও করা হয়েছে এই অলরাউন্ডারকে। এত কিছুর পরও পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে তার অসাধারণ পারফরমেন্সকে ভিন্নভাবে বিশ্লেষণ করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। মেন্টাল স্ট্রং বলবো না, আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে, কি হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাই আসে না। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ঢালাও মামলা ও গ্রেপ্তারে সুষ্ঠু বিচার নিয়ে সংশয়, আইনজীবীদের বঞ্চিত হতে পারেন ক্ষতিগ্রস্তরা। সচিবালয়ে নাশকতা মামলার আসামি 426 জন আনসার সদস্য, গ্রেপ্তার করার পর 375 জন কারাগারে। বৃষ্টি না হয় 24 ঘন্টায় দেশের 11 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, মৃতের সংখ্যা বেড়ে 23 জন। 21 ঘন্টা পর নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক লুটপাটের অভিযোগ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।